আমার পক্ষ থেকে আসলে এখানে এখন যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা এবং আম কারণ আমি মনে করি হচ্ছে যে আপনারা এখানে যারাই আছেন তারা সবাই স্বপ্ন দেখেন যে USA যাবেন। আর যেহেতু যাত্রা শুরু করে ফেলেছেন, আমি অবশ্যই মনে করি আপনাদের সাফল্য অবশ্যই আসবে। তো সেভাবেই আপনারা এগিয়ে যান এবং গন্তব্যে পৌঁছানো আগ পর্যন্ত আপনারা হাল ছাড়বেন না। আম আমি এইটুকুই আপনাদেরকে বলব। আর আসলে আমার খুবই ব্লেসিং যার কারণ হচ্ছে যে সাকসেস USA গ্রুপের সাথে আমার মানে পরিচয় হয় এবং এখান থেকে আমি অনেক হেল্প পাই। তো যদি শুরু করতে যাই, আমার হচ্ছে যে কখনো USA যাওয়ার প্ল্যান ছিল না honestly। আমি সবসময় হচ্ছে স্বপ্ন দেখতাম হচ্ছে আমি ইউরোপে যাবো। ইউরোপের কান্ট্রি গুলোতে আমি সেটেল হব বা মানে আমার সবসময় ওই সাইডের দিকগুলো খুবই পছন্দ ছিল যে আমি যেভাবেই হোক somehow আমি USA না আমি ইউরোপে হচ্ছে সেটেল হব। ইউরোপেই আমি এপ্লাই করব, ইউরোপেই যাব। এবং আমি হচ্ছে যে IELTS দেওয়ার পর হচ্ছে আমার ইউরোপের অ্যাপ্লিকেশন প্রসেস গুলা শুরু হয়। ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটির স্কলারশিপ গুলা, তারপর হচ্ছে গভর্নমেন্ট ন্যাশনাল স্কলারশিপ গুলো আমি এপ্লাই করি। অ্যান্ড randomly হচ্ছে যে আমি ১৫ থেকে ১৬ টা জায়গা থেকে আমি রিজেকশন খাই। তো এরপরে হচ্ছে যে আ আমার কাজিন যে হচ্ছে USA তে থাকে সে আমাকে বলে যে, "যেহেতু ইউরোপে হচ্ছে না তোমার, তুমি আ কেন ট্রাই করছো না US, কানাডা, অস্ট্রেলিয়া? কেন তুমি এই দিকগুলোতে দেখছো না?" তো ওই হিসেবে হচ্ছে যে আমি ওকে ফাইন। আমি ইউরোপকে তো ফার্স্ট প্রায়োরিটিতে রাখছি। প্লাস হচ্ছে যে আমি US, অস্ট্রেলিয়া গুলোতেও আমি ট্রাই করব। তো এভাবেই হচ্ছে শুরু করা। আর হচ্ছে আই থিংক অগাস্টের দিকে আমি ফার্স্ট হচ্ছে এই গ্রুপটাকে দেখে আমি অনন্যা আপুকে নক দিই। যে, "আপু আমি হচ্ছে যে নেক্সট স্প্রিং ইনটেকটা আমি ধরতে চাচ্ছি। তো এটা কি পসিবল কিনা?" কারণ হাতে খুবই কম সময়। মিনিমাম হচ্ছে ১ টা বছর হাতে রেখে হচ্ছে যে প্রসেস গুলা শুরু করা লাগে। সো আমি যদি এই অগাস্ট বা সেপ্টেম্বর থেকে যদি আমি প্রিপারেশন মানে নিই বা সবগুলা প্রসেস যদি শুরু করি তাহলে কি ইনটেকটা ধরা পসিবল কিনা? তো আপু আমাকে আ একটা জিনিস বলেন যে, "হ্যাঁ আপু আপনি শুরু করেন। আপনি হচ্ছে যে ইন্টারভিউ এর জন্য ইনিশিয়াল ডেট পাবেন। ইয়ার করলে হচ্ছে যে আপনি ডেট পেয়ে যাবেন।" তো আ আমার মনে হয় এটা কাইন্ড অফ কলিং ছিল যে উনার একটা রিপ্লাই থেকে হচ্ছে যে আমি প্রসেসটা শুরু করার সাহসটা পাই। তো যার কারণে আসলে আমি অনন্যা আপুকে আমি থ্যাংকস দিয়ে আমি শেষ করতে পারব না। তো এভাবেই আসলে শুরু করা। তারপর ইউনিভার্সিটি চুজ করা, ইউনিভার্সিটি লিস্টিং করা থেকে শুরু করে ইভেন আম এমপাওয়ার এর বিষয়গুলা, তারপর ভিসার সবকিছু জিনিসগুলার ক্ষেত্রে আমি আসলে আ এনাদের কাছ থেকে আমি অনেক হেল্প পাই। তো ইউনিভার্সিটি চুজ করার পরে আমি মেইনলি হচ্ছে যে ফার্স্ট এ আমি অনেকগুলো এজেন্ট ঘুরি। তো এখন যারা আছেন, যারা মনে করেন যে এজেন্সির মাধ্যমে এপ্লাই করবেন, তাদেরকে আমি সাজেস্ট করব হচ্ছে আ প্লিজ একটু এজেন্সির মাধ্যমে এপ্লাই করার আগে ইউনিভার্সিটি গুলাতে আপনি একটু কাইন্ডলি চেষ্টা করবেন নিজে একটু সময় বের করে এগুলো জাস্টিফাই করার, এগুলো একটু ক্লারিটি যেন থাকে। কারণ আম আমি আ আমার আমি একজন জব করছিলাম। সো আমার অফিস গুলশানে। আমি গুলশান বনানীতে যতগুলা এজেন্সি ছিল, আম মোস্ট অফ দ্যা এজেন্সিস হচ্ছে আমি খুবই ঘুরে দেখেছি। তাদের প্রসেসটা কিরকম। কারণ একদম 9 to 5 জব করে আপনার এরকম আ মানে বাইরে যাওয়ার প্রসেস গুলা করার খুবই টাফ ছিল। সময় দিতে পারছিলাম না ঠিকঠাক মতন করে। তো আমি ভাবছিলাম যে আমি এজেন্সির মাধ্যমে এপ্লাই করব। বাট হচ্ছে আমি এজেন্সি গুলোতে ঘোরার পর আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হই। আমার একদম তাদের হচ্ছে যে ঠিক করা ইউনিভার্সিটি গুলাতে যেতে হবে এরকম একটা ব্যাপার-স্যাপার ছিল। তারপর আমি যে ইউনিভার্সিটি গুলাতে প্রিফার করছিলাম, যে ইউনিভার্সিটি গুলো আমি লিস্ট করেছিলাম, সেগুলোতে হচ্ছে তারা দিতে চাচ্ছিল না, এক কথায়। এবং আমি এমনও এজেন্সি পাই, আমাকে বলা হয় হচ্ছে যে আমি যখন বলি যে আমি US এর জন্য এপ্লাই করতে চাচ্ছি, তারা আমাকে বলে হচ্ছে যে, "আপনার কি মিডল ইস্টে আত্মীয়স্বজন আছে? বা হচ্ছে USA তে গ্রিন কার্ড হোল্ডার বা সিটিজেন পাওয়া এরকম আত্মীয়স্বজন আছে? বা অস্ট্রেলিয়াতে বা কানাডাতে এরকম আপনার কেউ পরিচিত আছে কিনা যারা হচ্ছে ফিন্যান্সিয়ালি আপনাকে হেল্প করবে বা সাপোর্ট দিবে?" তো এইসব জিনিসগুলা মানি এত ফ্রাস্ট্রেটিং ছিল ব্যাপারগুলা। কারণ হচ্ছে যে না আমার মিডল ইস্টে কোনো আত্মীয়স্বজন আছে, না আমার একদম ওয়েল ডেভেলপড কান্ট্রি তে সিটিজেন পাওয়া কোনো আত্মীয়স্বজন আছে, যারা এভাবে আমাকে সাপোর্ট দিবে।
তো পরে হচ্ছে তাদের কথা শুনে আমি পরে ভাবলাম যে না হচ্ছে না। এরপরেও হচ্ছে আমার বাসার পাশে হচ্ছে যে একটা আ কনসালটেন্সি একটা ছিল। তো তাদের সাথে কথা বলে আমার মোটামুটি ভালো লেগেছে যে হ্যাঁ, ওকে ফাইন তারা হয়তোবা আমাকে হেল্প করবে ইউনিভার্সিটি গুলোতে এপ্লাই করার জন্য। বাট তাদেরও সেম অবস্থা। আম আমি তখন হচ্ছে যে রাত জেগে সেখানকার ইউএস এর ৫টা বা ৬টার সন্ধ্যার দিকে টাইম হচ্ছে বাংলাদেশি টাইমে হচ্ছে ৪টা-৫টার দিকে। তো ভোর ৪টা-৫টায় হচ্ছে উঠে আমি ভার্চুয়াল ওয়েবিনার গুলো জয়েন করতাম এবং প্রফেসরদের সাথে মিটিং সেট করতাম। আ যাতে আমার অ্যাপ্লিকেশন ফিটা ওয়েভ করে, যাতে একটু স্কলারশিপ এর ব্যবস্থাগুলো করা যায়। কিন্তু হচ্ছে ওইসব এজেন্সি গুলো এগুলো আসলে ওভাবে আমলে নিত না। বাট এই কারণে হচ্ছে যে সবকিছু প্রসেস হচ্ছে নিজ থেকে করা। তো এজন্য আমি বলব যারা আপনারা এজেন্সির মাধ্যমে করতে চাচ্ছেন কাইন্ডলি প্লিজ এগুলো চেক করে নিবেন। কারণ আপনার প্রোফাইল যতটুকু আপনি জানেন, আপনার প্রসেস আপনি যতটুকু জানেন, আ এজেন্সি অতটা হচ্ছে জানবে না। কারণ তারা অনেকগুলা স্টুডেন্ট নিয়ে কাজ করছে। তো আপনার প্রায়োরিটি আপনার কাছে যতটুকু আছে এজেন্সির কাছে হচ্ছে আপনি জাস্ট a কাস্টমার। আ আপনি সাকসেস হলে ভিসা পেয়ে গেলে হচ্ছে তারা টাকা পাবে। কাইন্ড অফ এরকম। তো আপনারা একদম বুঝে শুনে হচ্ছে যে এজেন্সি চুজ করবেন। জেনুইন এজেন্সি গুলাই যাবেন। আমি বলছি না, না যেতে। আ যাদের একদম নিতান্তই দরকার তাদের যাওয়া উচিত। তো তারা যাবেন। কিন্তু চেক করে নিবেন আসলে। তো এরপরে হচ্ছে যখন অফার লেটার আসে, এরপর আম আমি সেক্ষেত্রে হচ্ছে অনন্যা আপুর সাথে আমার অনেকবার কথা হয় অনেক বিষয় নিয়ে কাইন্ড অফ যে DS-160 ফর্ম ফিল আপ করার সময় আমার অনেক ইনফরমেশন জানার ছিল। আমি একদম কিছুই জানতাম না। YouTube ঘেঁটে যা জানতাম আমি সেগুলো যা বুঝতাম সেভাবেই আমি আগাচ্ছিলাম। এরপর অনেক জায়গায় হচ্ছে ধাক্কা খাচ্ছিলাম। সেক্ষেত্রে হচ্ছে এই অনন্যা আপু আমাকে খুবই হেল্প করছে। আমি আসলে সেসব ক্ষেত্রে মানে ইনফরমেশন গুলা না পেলে হয়তোবা আমি এত দূর আগাইতে পারতাম না I গেস। কারণ সবকিছু প্রসেসিং হচ্ছে আমি নিজে করছিলাম। তো আ এরপরে হচ্ছে আমি নভেম্বরের 1st উইকের দিকে মেবি আমি ইন্টারভিউ এর জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট নিই। তো আমার ইনিশিয়াল ডেট ছিল হচ্ছে জুনের 25th। উম আ হ্যাঁ, ২০২৫ সালের 25th জুন মাসে। তো আমি অনন্যা আপুকে বলি। অনন্যা আপু বললেন যে, "আপনি ইমার্জেন্সি রিকোয়েস্ট করেন।" তারপর ওটার মাধ্যমে হচ্ছে যে আমার খুবই আর্লি স্লটস গুলা এভেইলেবল হয়। এরপরে হচ্ছে আমি আর্লি একটা ডেট নিই প্রিফারেবল টাইমে। তো এরপর থেকে হচ্ছে তাদের আ 1 বাই 1 মক সেশন যেটা ইন্টারভিউ এর জন্য ওটা আমি এড হই। তারপর থেকে আসলে তাদের রুহি আপু অ্যান্ড তানিম ভাই উনাদের সাথে পরিচয়, তাদের সাথে কথা বলা। তো আ আমার এখনো মনে আছে আমার ফার্স্ট মকটা নিতে আসছিলেন আই থিংক রুহি আপু। তো উনার সাথে যখন কথা বলছিলাম আমার আইডিয়া ছিল হালকা পাতলা যে এভাবে কোয়েশ্চেন করা হয়। কারণ আ উনাদের পেজের মধ্যে আপনারা গেলেই দেখতে পাবেন যে ২০-৩০ টার মতন কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে রেডি করা আছে এবং ওখান থেকেই আসলে কোয়েশ্চেন গুলা করা হয়। ভিসা অফিসার ওগুলোই কোয়েশ্চেন করে ঘুরে ফিরে। আমি হচ্ছে কিছু হচ্ছে আম কোয়েশ্চেন এর আনসার মেক করে রেডি করি। তো রুহি আপু যখন আমাকে ফার্স্ট মক নেন, আমি এত নার্ভাস ছিলাম, এতই আম মানি আই থিংক সবকিছু এমনভাবে হচ্ছিল যে আমি বলতে পারতেছিলাম না। তো আমি খুবই মাম্বলিং হচ্ছিল। আমি আনসার ঠিক মতন দিতে পারছিলাম না। পরে আমি আবার থেমে আমি বলি যে, "আপু আমি আবার দিচ্ছি।" তো আপু বললেন যে, "আপনি একদম টেনশন নিবেন না। আপনি তাড়াহুড়া করবেন না। আ আপনি আস্তে ধীরে প্রিপারেশন নেন। আ আপনি হচ্ছে যে একটা কাজ করেন, আপনি কোয়েশ্চেন এর আনসার যেগুলো মেক করেন, ওগুলা হচ্ছে যে আমাকে সেন্ড করেন। আমি সবকিছু চেক করে তারপর হচ্ছে আপনাকে দিচ্ছি। আপনি ওটাই হচ্ছে প্র্যাকটিস করেন। রেগুলারলি মিররের সামনে আপনি প্র্যাকটিস করেন এবং আ যা ইনফরমেশন দরকার হচ্ছে রুহি আপু তখন আমাকে অনেক হেল্প করে স্পেশাল ইন্টারভিউ এর জন্য। তারপরে হচ্ছে যে এভাবেই হচ্ছে 1 বাই 1 রুহি আপু, অনন্যা আপু, তারপর হচ্ছে তানিম ভাই হচ্ছে যে ইন্টারভিউ এর জন্য মক নিতেন এবং ওভাবেই হচ্ছে আস্তে আমার মধ্যে কনফিডেন্সটা আসে যে ওকে ফাইন এগুলাই হচ্ছে কোয়েশ্চেনটা হয়। এভাবেই হচ্ছে আমাকে আনসারটা দিতে হবে। আম
এ এম এরপরে হচ্ছে আমি মেবি ৭ দিনের 1 বাই 1 কোর্স নিয়েছিলাম উনাদের কাছ থেকে। বাট হচ্ছে ও উনারা এতই মানে কি বলবো যে আ উম ৭ দিনেরও অনেক বেশি ধরে উনারা আমাকে আ মানে প্রিপেয়ার করে। আমাকে মক নিতে থাকেন। তারপর হচ্ছে আমার যেখানে সমস্যা দেখা দিয়েছে ওখানে হচ্ছে উনারা পয়েন্ট আউট করে হচ্ছে বলে দিয়েছে যে, আ "আপু আপনার এই জায়গায় হচ্ছে একটু সমস্যা আছে। আপনি এগুলো একটু প্র্যাকটিস করেন। আপনি এগুলো একটু ঠিক করেন। এর বাদে হচ্ছে সবকিছুই ঠিক।" ওকে। তো আমি ওভাবে হচ্ছে আনসার গুলো মেক করছিলাম, ওভাবে প্র্যাকটিস করছিলাম এবং আ আমি আমি জানি না সবাই মেবি তানিম ভাইকে খুবই জমের মতন ভয় পায় ইন্টারভিউ এর ক্ষেত্রে মক দেয়ার সময়। তো আমারও একটা ভয় কাজ করত। তানিম ভাই নিবেন আজকে ইন্টারভিউ। তো মানে ভয় কাজ করত। কিন্তু আমি ভাবতাম যে ওকে যেটাই হোক আমি তানিম ভাইয়ের কাছেও খুব ভালো মতন আমি মক দিব। অ্যান্ড আ এভাবে যখন উনার কাছে কয়েকবার মক দেয়া হয়, তো উনারা সাহস দেন এবং খুব সুন্দর করে বলেন যে, "আপু আপনার ইন্টারভিউর মক গুলা খুবই ভালো হচ্ছে। আপনি এভাবে কন্টিনিউ করে যান। এভাবে যদি কন্টিনিউ করেন আপনার ইন্টারভিউ ইনশাআল্লাহ ভালো হবে।" তো এভাবে হচ্ছে যাচ্ছিল সময়। তারপর হচ্ছে ৯ তারিখে আমার ডিসেম্বরের ৯ তারিখ হচ্ছে ইন্টারভিউ ছিল। তার আগেও হচ্ছে অনন্যা আপু আ এবং রুহি আপু ২ জনেই হচ্ছে যে মক নিলেন। খুব ভালো মতন আমাকে অ্যাডভাইস দিলেন যে, "এটা করলে ভালো হয়। আপু এভাবে আপনি যাবেন এবং ওখানে এমবাসির কি এনভায়রনমেন্ট এবং কি আ আ কিভাবে যেতে হবে, কোথায় কি বলতে হবে এগুলো সবকিছু উনারা ইনফরমেশন দিচ্ছিলেন যে গুলো আসলে খুবই দরকার। আর আমি জানি না আপনারা জানেন কিনা বাট এই পেজের মানে গ্রুপের পেজে হচ্ছে ওখানে ইনফরমেশন দেয়া আছে যে এমবাসি হচ্ছে কোন দিক দিয়ে যাওয়া লাগে, কিভাবে কি করা লাগে, কোথায় পাসপোর্ট স্ক্যান করে, কোথায় লাইন দাঁড়াতে হয়। আমি বলব যাদের এগুলোর জানার আছে আপনারা কাইন্ডলি প্লিজ চেক করে নেবেন। আমি নিজেও হচ্ছে এই পেজ থেকেই জানতে পেরেছি যে এটাই রাস্তা, এদিক দিয়ে যেতে হবে, এই কাজ করা লাগবে, এভাবে স্ক্যান করবে, তারপরে কোন বেঞ্চে বসা লাগবে, তারপর কোথায় যেতে বলবে। এগুলোর সব ক্লিয়ার আইডিয়া হচ্ছে এই পেজের গ্রুপে আছে। আপনারা কাইন্ডলি সবাই প্লিজ চেক করে নিবেন। আর আ আমি যখন ইন্টারভিউ দিতে যাই, সেদিন হচ্ছে আমাকে ইন্টারভিউতে নেয় আম একজন আমেরিকান লেডি। তো তো আমার সামনে হচ্ছে ৩ জন ছিলেন। তো তাদের মধ্যে একজনের ভিসা ইস্যু হয় আর ২ জনের হচ্ছে রিজেক্ট হয় আমার সামনেই। তো এরপর আমি খুবই নার্ভাস হয়ে যাই। তারপরেও আমি খুবই নিজেকে কাম রাখার চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন নিজেকে কাম রাখার। কারণ হচ্ছে এমবাসির ভিতর এমন সিচুয়েশন হয় আপনি খুবই কনফিডেন্স নিয়ে গেলেও ওখানে পৌঁছার পরে ওখানে যখন বসবেন, অন্যান্য ক্যান্ডিডেটদেরকে যখন দেখবেন আপনার অটোমেটিক্যালি হচ্ছে যে ভয় কাজ করবে। তো আমি মনে প্রে করছিলাম। তারপর যখন আম আমার আমাকে ডাক দিলেন, আমি আমার পাসপোর্ট আর I-20 হচ্ছে উনাকে পাস করি। আর আমার সামনের জনের হচ্ছে যে ভিসা রিজেক্ট হয়। কারণ তিনি ঠিকঠাক মতন আনসার একটা দিতে পারছিলেন না। I think উনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে উনি আম উনি কেন সাবজেক্ট চেঞ্জ করে হচ্ছে আরেকটা সাবজেক্টে USA যেতে চাচ্ছেন মাস্টার্স করার জন্য। এরকম কিছু একটা। তো এটা উনি ঠিক মতন বলতে পারছিলেন না। যার কারণে হচ্ছে যে উনার রিজেক্ট হয়। দেন হচ্ছে ভিতরে হচ্ছে ২ জন হচ্ছে এটা নিয়ে আলাপ করছিলেন। তারপরে আমি যাই। তো আমি নরমালি হচ্ছে গ্রিটিংস দিই। গ্রিটিংস দেওয়ার পরে আমি উনাকে আ জিজ্ঞাসা করি যে, "হোপ ইউ আর হ্যাভিং a less um stressful day than others." তো এটা বলার পরে উনি আমার দিকে দেখেন। উনি আমাকে দেখার পরে একটা স্মাইল ব্যাক করেন। তো উম আ এটা I think আমি একটা পজিটিভ ওখানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করি। তারপর আমি আমার পাসপোর্ট আর I-20 দিই। এরপর হচ্ছে আ উনি দেখার পরে, "ও আচ্ছা এই ইউনিভার্সিটি?" দেন আমাকে জিজ্ঞেস করে যে, "হাউ ডিড আই ফাইন্ড দিস ইউনিভার্সিটি?" আমি আনসার দিই। তারপরে আমাকে আ কম্পিউটারের মনিটরে উনি দেখার পর উনি আমাকে জিজ্ঞেস করেন যে, ইয়া "When did you complete your bachelor and what was the subject?" তো এটা আনসার দেয়া হয়। তারপরে আম উনি জিজ্ঞেস করেন হচ্ছে যে I think ওখানে আমি হচ্ছে যে রয়াল ভুটানিস এম্বাসিতে জব করতাম। যেহেতু রিজাইন দিয়ে দিয়েছি সো কর কর এখন করি না। সো তখন হচ্ছে যে ওটা DS 160 তে ছিল। তারপর এটা দেখার পর উনি আমাকে জিজ্ঞেস করেন যে আ যেহেতু মানে এত নাইস
মানে why am I leaving this nice job here and what is my next plan? তো এটা আমি খুব সুন্দর করে বলি। আম যেহেতু আমি হচ্ছে মেজর কমিউনিটি থেকে না, আমি মাইনর কমিউনিটি থেকে, আমি মারমা কমিউনিটি থেকে। সো এটাকে আমি খুবই বোল্ডলি হচ্ছে যে ওখানে প্রেজেন্ট করি যে আমি ইন্ডিজিনাস কমিউনিটি থেকে অ্যান্ড হচ্ছে যে আমার এই পারপাসে হচ্ছে আমার যাওয়া আর এই পারপাসে আসলে আমাকে হচ্ছে যে ভিসাটা ইস্যু করা উচিত। তো আমি সবাইকেই বলব হচ্ছে আপনারা যারা ইন্টারভিউ দিতে যাবেন, আপনারা হয়তোবা বলেন যে, "হ্যাঁ, এটার আনসার কেমনে হলে ভালো হয়, কেমনে?" আমি বলব আপনার যত আপনি আপনাকে সবচেয়ে বেশি চিনবেন। সো আপনার যত ইউনিকনেস আছে আপনি সবকিছু বের করবেন। আম অন্যের আনসার কেমন কি হলো এটা আসলে ম্যাচ করার চাইতে আপনি যতটা পারেন হচ্ছে আপনার ইউনিক আনসার গুলো দিয়ে হচ্ছে যে আপনার ইন্টারভিউ এর আনসার গুলা প্রিপেয়ার করেন। কারণ আপনি যত ইউনিক হবেন ততই হচ্ছে ভিসা অফিসার একটু হয়তোবা ইমপ্রেস হতে পারে। কারণ উনারা হচ্ছে যে ডেইলি অনেকজনের ক্যান্ডিডেটের হচ্ছে ইন্টারভিউ নিচ্ছেন। সো একই আনসার বারবার সো এটা আমি যখন ইন্টারভিউর মক দিতাম তখন হচ্ছে তানিম ভাই প্রায় সময় এটা বলতেন যে, "আপনারা ম্যাচ করবেন না আনসার।" আম কারণ হচ্ছে যে আম ভিসা অফিসার ডেইলি অনেকজনই ইন্টারভিউ নিচ্ছেন। তো তারা একটা আনসার শুনতে মানে উনারা বলতে পারেন যে কোনটা হচ্ছে যে ইউনিক আনসার, কোনটা হচ্ছে যে এরকম জাস্ট নরমালি প্রিপেয়ার করা বা কোনটা হচ্ছে যে এরকম খুবই সেম ক্যাটেগরির আনসার। সো আমি বলব হচ্ছে যে আপনারা যত পারেন হচ্ছে ইউনিক জিনিসগুলা আনসারের মধ্যে আনার জন্য। তো যেহেতু আমি ইন্ডিজিনাস কমিউনিটির একজন, তো আমি এই জিনিসটাকে খুবই বোল্ডলি হচ্ছে ওখানে শো করি। এক আর হচ্ছে আম আর হচ্ছে আমি যেহেতু এমবেসিতে জব করতাম, তো তার কাছে একটা জিনিস আমি ফিল করেছি যে আমি কেন মানে এই জব ছেড়ে হচ্ছে ইউএস তে যাচ্ছি। সো এই বিষয়েও আমার খুব বোল্ডলি হচ্ছে জিনিসগুলা প্রেজেন্ট করার লেগেছে। যে এই কারণে হচ্ছে আমি যাচ্ছি। এই কারণে আমি আবার ফিরে এসে আমার কমিউনিটিকে আমি কন্ট্রিবিউট করব। তো এই জিনিসটা হচ্ছে তার পছন্দ হয়েছে আই গেস। তারপরে আমাকে জিজ্ঞেস করা হয় হচ্ছে যে হু ইজ মাই স্পন্সর বা এরকম কিছু ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা কিভাবে কি করব এটা আমি আনসার দিই। বাট তার খুবই ফোকাস ছিল যখন আমি বলি আমার ফাদার কি করে এই জিনিসটা খুবই মানে সে ফোকাস দেয় আসলে কি করে। তো আমার বাবা হচ্ছে বিজনেস করে না। আমার বাবা একজন হেডম্যান হচ্ছে চিটাগং হিল ট্রেক্স এর মধ্যে খুবই একটা কাইন্ড অফ ইন্ডিজিনাস একজন লিডার। বাট উনি যখন হেডম্যান ওয়ার্ডটা শুনে উনি খুব কিউরিয়াস ছিলেন। কারণ এটার সাথে আই থিংক উনি ফ্যামিলিয়ার ছিলেন না। কখনো শুনেন নাই এরকম কিছু। তো এই জিনিসটা আমার খুবই ভেঙে হচ্ছে যে বুঝাতে হয়েছে। যে আমার বাবা হচ্ছে চিটাগং হিল ট্রেক্স এ এরকম উনি এই কাজ করেন। এভাবে হচ্ছে যে উনার ইনকাম হয়। এভাবে আ উনার যা কিছু। তারপরে উনি হচ্ছে যে স্কলারশিপের জিনিসটা উনি দেখেন। তারপর উনি আমাকে জিজ্ঞেস করেন আসলে আমি কিভাবে এই স্কলারশিপটা ম্যানেজ করি। তো এটাও আমি উনাকে বুঝিয়ে বলি যে এভাবে হচ্ছে যে আমি অ্যাসিস্ট্যান্ট ডিনের সাথে আমার মিটিং হয় ভার্চুয়ালি। আর এভাবে হচ্ছে যে আমি স্কলারশিপটা অবটেইন করি। তো সবকিছু বলার পরে উনি আবার আমাকে জিজ্ঞেস করেন হচ্ছে আমার ইউএসএ তে রিলেটিভ আছে কিনা? honestly হচ্ছে আমার ইউএসএ তে রিলেটিভ আছে। বাট আমি বলেছি না। এবং আমি সবাইকে বলব একদম ব্লাড রিলেটেড কোনো রিলেটিভ না থাকলে খুবই কাছের নিজের ভাই, বোন, মা-বাবা ছাড়া আম ট্রাই করবেন এভয়েড করার জন্য যে রিলেটিভ আছে এই জিনিসটা বলার জন্য। কারণ এটা নিয়ে মেবি আমি জানি না বাট আই থিংক ইমপ্যাক্ট হয়। তো আমার রিলেটিভ থাকা সত্ত্বেও আমি বলি যে নাই। কারণ হচ্ছে আমি DS 160 তেও মেনশন করিনি যে আমার রিলেটিভ আছে। এরপর এটা বলার পরে হচ্ছে যে যখন আমাকে জিজ্ঞেস করে যে আমার নেক্সট প্ল্যান কি? আমার ফিউচার গোল কি? আমি এটাতে খুবই নাইসলি আনসারটা দিই। যে আমার কমিউনিটিতে আমি কিভাবে কি কন্ট্রিবিউট করতে পারবো, কিভাবে কি ডেভেলপমেন্ট হবে। তারপরে হচ্ছে যে উনি আসলে যখন বুঝতে পারেন ওকে ইন্ডিজিনাস বিজনেস এর জন্য যে কাজ করতে যাবো, এই জিনিসটা শোনার পর আসলে উনি দ্যাটস রিয়ালি নাইস। দেন হচ্ছে যে ভিসাটা অ্যাপ্রুভ করে। এরপর আমি খুবই এত এক্সাইটেড ছিলাম যখন আমি জানতে পারি যে আমার ভিসাটা অ্যাপ্রুভ হয়। তো এত এক্সাইটেড ছিলাম আমি আমার ওল্ড পাসপোর্টটা হচ্ছে যে ভিতরে আমি কোথাও হয়তোবা ড্রপ করে দিয়েছি বা কোথাও হারাই। আমি খুঁজে পাচ্ছিলাম না।
পরে আমি ব্লু লিফলেটটাও হাতে ধরে হচ্ছে আমি বেঞ্চের হচ্ছে এপার থেকে ওপার নিচে হচ্ছে আমি আমার ওল্ড পাসপোর্টটা খুঁজছিলাম যে কোথায় পড়ছে কিনা। তো আমি একবার যাচ্ছিলাম ওই পাশে সবাই আমার দিকে তাকাচ্ছিল। আবার ওই পাশ থেকে এখানে আসছিলাম। সবাই আবার আমার দিকে তাকাচ্ছিল। পরে আমার মধ্যে ভয় কাজ করছিল যদি বলে যে, "তুমি এত ইরেসপনসিবল যে তোমার পাসপোর্ট হারায় ফেলো, তোমার ব্লু লিফলেট ফেরত দাও, তোমার ভিসা লাগবে না।" যদি এরকম কিছু বলে ফেলে। তো আমি এই ভয়ে হচ্ছে তাড়াতাড়ি ওখানে ইনফর্ম করে আমি তাড়াতাড়ি বের হয়ে চলে আসি। পরে এটার জন্য আমি মেইল করি। আবার এটার জন্য আমি আবার অনন্যা আপুকে টেক্সট দেই যে, "আপু এরকম হয়ে গেছে। কি করব?" তো আপু তখন হচ্ছে যে আমাকে বললেন যে, "আপু টেনশন নিয়েন না। আপনি এখানে কল করেন বা এখানে মেইল করেন। আ এটা সলিউশন হয়ে যাবে। আপনি টেনশন নিয়েন না।" তো পরে হচ্ছে যে আমি মেইল করি। যখন হচ্ছে যে আমি আ ভিসার পাসপোর্টের জন্য আমি কালেক্ট করতে যাই তখন দেখি যে আমার ওল্ড পাসপোর্টটাও অ্যাটাচড ছিল। আর এভাবেই হচ্ছে যে এই আরকি।